লিফটের ভেতরে নিজের ফিয়ন্সকে একটা মেয়ের সাথে এত ক্লোজভাবে দেখে আমার পুরো দুনিয়া যেন ঘুরতে লাগলো। নিজের চোখকে কি করে অবিশ্বাস করা যায়? আমি ঠিক কী করব বা বলবো বুঝে উঠতে পারছিলাম না। নিজের অজান্তে আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মাসফি আর ওর সাথে থাকা মেয়েটা একে অপরকে ছেড়ে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি নিকাব পরে থাকায় মাসফি প্রথমে চিনতে না পারলেও আমার চোখ দেখে চিনে যায় যে এটা আমি। আমি আর কোনো কিছু না বলে লিফটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আমি এখন কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে মাসফি আমার হাত ধরে ফেলে। আমি নিজের হাত ওর থেকে ঝাড়া মেরে সরিয়ে নিয়ে বলি, খবরদার, ওই নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না। মাসফি অবাক হয়ে বলে, তুমি এসব কী বলছো মেহিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কান্নারত অবস্থাতেই বললাম, কিছু বুঝতে পারছি না তাই না? নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন আপনি? মেহিক প্লিজ চুপ করো। তুমি কি বলছো তা হয়তো নিজেও জানো না। হ্যাঁ, সত্যি আমি কিছুই জানি না। আপনি কেন আমার জীবন নিয়ে খেললেন? সত্যি আমি জানি না। আমি তোমার জীবন নিয়ে খেলেছি এটা তুমি কিভাবে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার জীবন নিয়ে খেলেছেন। আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনি। আরে বাবা, তুমি কেন এমন করছো সেটা তো বলো আমাকে। সব কিছু বলবো, তবে এখানে নয়, দুই পরিবারের সামনে। পরিবার? এখানে পরিবার আসলো কোথা থেকে? কেন? পারিবারিকভাবেই তো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তাই এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য তো দুই পরিবারকে লাগবে, তাই না? মেহেক আর কিছু বলার আগেই আমার গাল লাল করে 5 আঙ্গুলে ছাপ বসিয়ে দিল মাসফি। আমি হতবাক চাহনি নিয়ে মাসফির দিকে তাকালাম। মাসফির চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে মাসফি কোনো কিছু না বলেই টানতে টানতে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। চারপাশের মানুষজনের অবাক চাহনি দেখে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। মাসফি কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। ভয় আমার হাত পা কাঁপছে। এত স্পিডে গাড়ি চালালেও ও নিজেও মরবে আর আমাকেও মারবে। এদিকে থাপ্পড় খাওয়ার পর ভয় আর কিছু বলতে পারছি না আমি। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামলো আমাদের বন্ধুমহলের আড্ডা দেওয়ার জায়গায়। ওখানে সবাই দাঁড়িয়ে আছে। মাসফি ইশারায় সবাইকে গাড়িতে এসে বসতে বলল। ওরাও চুপচাপ এসে বসে বলল। চারিদিকে পিনপতন নীরবতা। এ যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নীরবতা কাটিয়ে মিহি বলে উঠল, মাসফি, আমরা কোথায় যাচ্ছি? এত জরুরি তলব কেন? মাসফি এখনও চুপচাপ ড্রাইভ করছে। সবাই একের পর এক প্রশ্ন করলেও মাসফি কোনো উত্তর না দিয়ে গাড়ি চালিয়ে একটা জায়গায় এসে থামলো। তারপর আবার আমাকে টেনে নামিয়ে সোজা একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। আমি সাইনবোর্ডের দিকে তাকিয়ে হা হয়ে গেলাম, কারণ সাইনবোর্ডের ওপরে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। আমার পাশাপাশি বাকি সবাই অবাক হয়ে মাসফির দিকে তাকিয়ে আছে। সেদিকে কোনো হেলদোল নেই। ও সোজা কাজী সাহেবের সামনে গিয়ে বলল, আমরা দুজন আজ এক্ষুনি বিয়ে করতে চাই। আমি এতটাই শকের মধ্যে আছি যে কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল এসব? আমার ভাবনার মাঝে মাসফি একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সিগনেচার করো। একদম না, আমি সিগনেচার করব না। সিগনেচার করো বলছি। না, আমি মরে গেলেও সিগনেচার করব না। মাসফি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, হয় তুমি সিগনেচার করবে, আর না হলে তোমার সব সার্টিফিকেট আমি নষ্ট করে ফেলবো। তোমার স্বপ্ন একজন সিআইডি অফিসার হও, আর হবে না। এখন চয়েস ইজ ইয়োর্স। মাসফির কথা শুনে আমার পিলে চমকে উঠল। এই ছেলেটা খারাপ আমি জানতাম, কিন্তু এত খারাপ সেটা জানতাম না। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতে পারি, কিন্তু এমন কিছু নেই যে মাসফি আমাকে ব্ল্যাকমেল করবে। এটা আমার কল্পনার বাহিরে ছিল। কি হলো, সিগনেচার করবে না বলে বাঁকা হাসি দিয়ে অন্যদিকে তাকালো মাসফি। আমিও রাগে দুঃখে কাঁদতে কাঁদতে সিগনেচার করে দিলাম। এই তো গুড গার্ল, মিস অফ সরি মিসেস চৌধুরী। আমি শুধু ওর দিকে রাগি চোখে তাকালাম। তাছাড়া আর কি বা করার আছে আমার? ইচ্ছে করছে এই ভাল্লুকটাকে তুলে আছাড় মারতে, কিন্তু আমার মতো শুটকি মাছ কি আর ভাল্লুকে তুলে আছাড় মারতে পারবে? এভেবেই আমার কান্না আরও দ্বিগুণ বেড়ে গেল। মাসফি আবার আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। তারপর বাকি সবাইকে বলল, তোদেরকে এখানে সাক্ষী হওয়ার জন্য ডেকেছিলাম। আমাদের বিয়ে তো হয়ে গেল, এখন তোরা যা। যাবো মানে? তুই এসব কি করলি? সবার মাথার উপর দিয়ে গেল আমাদের। সানবীর কথায় বাকি সবাই তাল মিলিয়ে তুলি বলল, তোদের তো আর 2 মাস পরে বিয়ে হয়ে যেত। তাহলে এভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমার ইচ্ছা হয়েছে তাই এভাবে বিয়ে করেছি। এখন তোরা যা তো। বাকি কথা পরে বলবো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে আবার ড্রাইভ করতে লাগলো। আমার হাত রীতিমতো ব্যথা করছে। সকাল থেকে আমার হাত টানতে টানতে শাকচুন্নিদের মতো লম্বা করে ফেলেছি শালা ভাল্লুক। আমাকে মনে মনে বকা দেওয়া শেষ। মাসফির কথা শুনে আমি বিরক্ত হলাম প্রচুর, কারণ এই ছেলের অত্যাচারে আমি মনে মনে কোনো কথা বলেও শান্তি পাই না। কিভাবে যেন আমার মনের কথাও বুঝে যায়।
নামো। নামবো কেন? তো কি এখানে বসে থাকতে চাও সারাদিন? মাসফির কথায় আমি চারদিকে তাকিয়ে দেখলাম এটা মাসফিদের একটা ফার্ম হাউস। এখানের আগেও কয়েকবার বন্ধুরা সবাই মিলে আসা হয়েছে পার্টি করার জন্য। আমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ভেতরে যেতে লাগলাম। তখনই মাসফি আমাকে, আরে কি করছো মাসফি? আমাকে নিচে নামাও। নামাও বলছি। একদম চুপ করে থাকো। একটাও কথা বলবে না তুমি, বুঝেছো? কথা বলবো না মানে? তুমি আমাকে কোলে তুলে নিলে কেন? আমার কি পা নাই? আমি তো হেঁটেই যাচ্ছিলাম। আমার বউকে আমি যখন ইচ্ছা তখন কোলে নিব, তাতে তোমার কি? হ্যাঁ আমা আমি কথা শেষ করার আগেই মাসফি আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রুমের ভেতরের ডেকোরেশন দেখে অবাক হয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াট? কি এসব? এই রুম এমন ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো কেন? কেন তুমি জানো না আমরা যখন বিয়ে করেছি তখন তো বাসরও করতে হবে, তাই না? এনাফ ইজ এনাফ মাসফি। সকাল থেকে তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, কিন্তু আর না, বুঝেছ? কি এমন বাড়াবাড়ি করলাম বলো তো? এখনো তো কিছুই শুরু করলাম না। এই বলেই বাঁকা এসে মাসফি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছলাম না, কারণ পেছানোর মতো কোনো জায়গা নেই, তাই শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাসফি আমার কাছে এসে আচমকাই ঘাড়ে একটা বাইট দিল। আমি ব্যথায় চিৎকার করতে গেলে ও আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিল। আমি এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিলে আমার কি হলো জানি না, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে আমি চারিদিকে তাকালাম। চোখ খুলে আমি নিজেকে বিছানার উপর আবিষ্কার করলাম। পাশেই মাসফি বেশ গম্ভীর হয়ে বসে আছে, আর আমার সামনাসামনি বসে আছে মিসেস রিদি রহমান। রিদি আপু আমাদের পারিবারিক ডক্টর। আমাদের পরিবারের মেয়েদের যে কোনো কিছু হলে রিদি আপু চলে আসেন। মাসফিও খুব ভালো করে জানে রিদি আপুকে চেনেন, কারণ আমি নিজে বেশ কয়েকবার রিদি আপুর চেম্বারে মাসফিকে নিয়ে গিয়েছিলাম। তাই হয়তো আজও মাসফি রিদি আপুকে ডেকেছেন। মাসফি, তোমরা যেভাবে হুট করে বিয়ে করবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। তোমাদের তো পারিবারিকভাবে সব ঠিক করা ছিল, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে আপু, আমার কি হয়েছিল জানি না, কিন্তু মেহেককে আমার আজকে বিয়ে করতে ইচ্ছে হয়ে তাই করেছি। তবে আমি ওকে আনুষ্ঠানিকভাবেই তুলে আনবো। আচ্ছা সে যাই হোক, এখন আমি যেটা বলি সেটাই শোনো। জি আপু বলুন। মেহেকের জন্য আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, আপাতত সেগুলো নিয়ে এসে খাওয়াও। আর ওর কিছু টেস্ট করতে হবে, যেগুলো যত দ্রুত সম্ভব করতে হবে। আমি মাসফির দিকে তাকিয়ে দেখলাম ও বেশ চিন্তিত রিদি আপুর কথা শুনে। কেন আপু, মেহেকের কি এমন হয়েছে? দেখো, এখন আমি শিওর না, কিছু বলতে পারবো না। আগে টেস্ট করাও, তারপর রিপোর্ট দেখে আমি তোমাকে বলতে পারবো যে মেহেকের এক্স্যাক্টলি কি হয়েছে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আপাতত তুমি আর মেহেক ফিজিক্যালি ইনভলভ হবে না। এতে করে মেহেকের মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আমি আসছি, আগামীকাল বিকাল 5টার সময় রিপোর্ট নিয়ে আমার চেম্বারে এসো। এটা বলে রিদি আপু চলে গেলেন, আর মাসফি মেডিসিনগুলো আনতে গেল। আমি নিজেও চিন্তাতে পড়লাম। হ্যাঁ, আমি এখনই মাসফির সাথে ফিজিক্যালি অ্যাটাচড হতে চাই না, কিন্তু আমার কি এমন হয়েছে যে আমরা ফিজিক্যালি অ্যাটাচড হলে আমার মারাত্মক ক্ষতি হতে পারে? আমার এসব ভাবনার মাঝে মাসফি হাতে কিছু খাবার আর মেডিসিন নিয়ে আসলো। খাবার আর মেডিসিনগুলো টি টেবিলের উপর রেখে আমাকে তুলে বসে বলো, তোমার একা খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই খেতে পারবো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, বললাম না আমি খাইয়ে দেব। কিন্তু আর একটা কথাও না, এখন হা করো। আমাকে চুপ করে বসে থাকতে দেখে ও ধমক দিয়ে বলল, কি হলো, হা করো বলছি। আমিও চুপচাপ খেয়ে নিলাম খাবারগুলো। এরপর আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মাসফি কিচেন প্লেটে রাখতে গেল। তখন আমার ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখি আম্মু কল দিয়েছে। আমি রিসিভ করার আগে মাসফি আমার হাত থেকে ফোনটা নিয়ে আম্মুকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, মেহেক আমার সাথে আছে। 1 ঘন্টার মধ্যেই ওকে আমি নিয়ে আপনাদের বাসায় আসি, আর আমার ফ্যামিলির সবাইকে ডাকুন, জরুরি কথা আছে আমার সবার সাথে। এটুকু বলে মাসফি কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, উঠে পড়ো, এখন আমরা বের হব। কোথায় যাব এখন আমরা? তোমাদের বাসায়। নাও চলো। আমি আস্তে করে উঠে মাসফির পেছন পেছন ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মাসফি গাড়ির গেট খুলে দিলে গাড়িতে বসার পরও গাড়ি ঘুরিয়ে আমাদের বাসার দিকে যেতে লাগলো। মাসফিদের ফার্ম হাউস থেকে আমাদের বাসার যেতে প্রায় 1 ঘন্টা লাগে। আজকে আমার সাথে যা যা হলো সবটুকু আমার মাথার উপর দিয়ে গেল। কোথায় থেকে কি হলো কিছু বুঝতেছি না। মাসফির সাথে আমার প্রথম পরিচয়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাসায় এসে পড়েছি আমরা। আমরা দুজন বাসার ভেতরে গিয়ে দেখলাম
আমাদের দুই পরিবারের সবাই হলরুমে বসে আছে। সবাই আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাসফির আম্মু মিসেস রায়হানা চৌধুরী মাসফির দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে মাসফি? এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ডাকার মানে কি? সব বলবো মা, তার আগে বলো, এখানে সবাই উপস্থিত আছে তো? হ্যাঁ, এখানে সবাই উপস্থিত আছে। এবার বল, কি বলার জন্য আমাদের সবাইকে ডেকেছিস? আমি আর মেহেক আজকে বিয়ে করেছি কাজী অফিসে গিয়ে। মাসফির কথায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবার রিয়াকশনগুলো এমন যেন কোনো অদ্ভুত কথা শুনেছে। এক একজনের চোখ সুপারির মতো গোল হয়ে গিয়েছে। এটা দেখে আমি মনে মনে হাসলাম একটু। একটু পর সবাই অবাকের রেশ কাটিয়ে আমাকে আর মাসফিকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি কোনো কিছু না বলেই চুপ করে আছি। মাসফি সবাইকে বসতে বলে আমাকে নিয়ে সোফায় বসলো। তারপর শান্ত সুরে বলল, দেখো, আমি জানি তোমরা সবাই অবাক হয়েছো, আর এটা স্বাভাবিক। কিন্তু মেহিক তো আমার ফিয়ন্সে, তাই আমি আজ ওকে বিয়ে করেছি। বিয়ে করার কারণটা কেউ জানতে চাইবে না প্লিজ, কারণ এটা আমি বা মেহিক কেউ বলতে পারবো না। এইটুকু বলেই মাসফি আমার দিকে তাকালো। আমি শুধু দাঁতে দাঁত চেপে মাসফির প্রত্যেকটা কথা শুনছি। আসলে সব কিছুর জন্য নির্দিষ্ট কিছু সময় এবং কারণ থাকতে হয়। আমি চাইলে মাসফিরাজ সকালের কথাটা সবাইকে জানাতে পারি, কিন্তু এটা সঠিক সময় নয়। তাই এখন আমার চুপ করে থাকাই শ্রেয়। একটু পর মাসফির ছোট বোন মেহু বলে উঠল, কিন্তু ভাইয়া, তোদের হঠাৎ এই বিয়ের কারণটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? মিহুর সাথে তাল মিলিয়ে আমার গুণধর ভাই তানভীরও বলল, হ্যাঁ তো, মিহু ঠিকই বলেছে। তখনই আমার বাবা গম্ভীর স্বরে আমাদের দিকে তাকিয়ে বলেন, বিয়ে যখন করে ফেলেছ, এখন আর কি করার? তবে আমি এখনো বুঝতে উঠে পারিনি, যেখানে আমরা সবাই রাজি তোমাদের বিয়েতে, তখন এই সিদ্ধান্ত কেন নিয়েছো? মাসফি সবার দিকে একবার চোখ বলে নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, বললাম তো, এই কথাটা কেউ আমাদের জিজ্ঞেস করবেন না প্লিজ আঙ্কেল। এতক্ষণ ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করা মিস্টার আরহাম চৌধুরী অর্থাৎ মাসফির বাবা মুখ খুললেন। আচ্ছা, মানলাম এটা আমাদের তোমরা বলবে না, কিন্তু এখন তোমরা কি চাও সেটা বলো। বাবা, আমি চাই আগামী 1 মাসের মধ্যে মেয়েকে আনুষ্ঠানিকভাবে আমার বউ হিসেবে গ্রহণ করতে। আমার আম্মু এবার আমার দিকে তাকিয়ে বলো, বিয়ে তো ইতিমধ্যে করে ফেলেছো তোমরা, এখন আনুষ্ঠানিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াই আমাদের জন্য ভালো হবে। কিন্তু কিন্তু কি মালিহা? মাসফির মায়ের কথায় আম্মু আবারও বলল, আমাদের বড় মেয়ে আর তার একমাত্র মেয়ে এমিরা ইরজা এখনও সিঙ্গাপুরে, ওদেরকে আসতে বলো এখন। হ্যাঁ, কিন্তু এখন ওরা কিভাবে আসবে? লকডাউন তো, আর এখন বড় কোনো অনুষ্ঠান বা কি করে করব। আম্মুর কথায় এবার সবাই চিন্তায় পড়ে গেল, কারণ সত্যি তো এখন ধুমধাম করে বিয়ে দেওয়ার রিক্সি। সবাই ভাবছে কি করা যায়। তখনই মিস্টার মাফসি চৌধুরীর ঘটে নতুন বুদ্ধি উদয় হলো। আরে, তোমরা তো চিন্তা করছো কেন? আগামী 5 তারিখের পর তো লকডাউন উঠে যাবে, আর সেটা যদি নাও হয় তবু ওই বিয়েটা হবেই, সেটা যেভাবেই হোক। আচ্ছা, তোরে তো তারা কেন বলতো? বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি আর মেহেক এখন আইনত স্বামী স্ত্রী, আর আমি চাই ওকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাসায় নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে দেখছি কি করা যায়। আজকের মতো এসব কথা এখানেই শেষ হোক। পরবর্তী একদিন এসব নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন সবাই খেতে চলো, ডিনারটা করে নাও। কিন্তু তানজিম, আমাদের তো এখন যেতে হবে। মাসফির বাবার কথায় আব্বু বললেন, তোরা খেয়ে তারপর যাবি। কিন্তু আমি আর কিছু শুনতে চাই না আরহাম, এখন সবাই ডাইনিংয়ে চলো। এরপর সবাই ডাইনিংয়ে চলে গেল, আর আমি রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় মাসফিকে বসে থাকতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বিছানার উপর টাওয়েলটা ছুঁড়ে মেরে ওর দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা? তুমি এখন এখানে কেন? যাও, খেতে যাও। হ্যাঁ যাব। হ্যাঁ যাব। তার আগে শুনো, আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। আমি ভ্রুকুচকে বললাম, কেন? কেন আবার? টেস্ট করাতে নিয়ে যাবো তাই। আমি ছোট্ট করে ওকে বলে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর মাসফিও ফ্রেশ হয়ে এসে আমার পাশের চেয়ারে এসে বসলো। সবাই টুকটাক কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে মাসফিরা চলে গেল। আজ মাসফিদের বাসা থেকে মাসফির বাবা, মা, ছোট বোন আর ওর চাচাতো ভাই সিয়াম এসেছিল। সিয়াম আজ একটাও কথা বলেনি কারো সাথে, এতটা সময় একদম চুপ করেছিল। কিন্তু চলে যাওয়ার আগে আমার দিকে কেমন একটা চাহনি দিয়ে তাকিয়েছিল। তারপর কোনো কিছু না বলেই হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু আমার কাছে এসে বসলো। কিছু বলবা আম্মু? তোদের এই হঠাৎ বিয়ের কারণ কি? এখন এই কথাটা জিজ্ঞেস করো না প্লিজ। মাসফি তো বলেই দিয়েছে যে এটা আমরা এখন আর কাউকে বলতে পারবো না। কি হয়েছে মেহিক? তুই তো কখনো আমার কাছে কিছু গোপন করিস না, তাহলে আজ কি হলো? আমি আম্মুর গলা জড়িয়ে ধরে বললাম,
আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করতে পারি না আম্মু, এটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু প্লিজ আজকের মতো মাফ করে দাও, কারণ আমি চাইলেও তোমাকে কিছু বলতে পারবো না। এখন তুমি যাও তো, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার সন্তানেরা খারাপ কিছু করতে পারে না, আর আমার মেহেক তো কখনো এমন করবে না। তবু যা করবি ভেবেচিন্তে করবি, ঠিক আছে? এখন তুই ঘুমিয়ে পড়, আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। এইটুকু বলে আম্মু লাইট অফ করে দরজা ভিড়িয়ে চলে গেল। আর আমি ঘুমাতে চেয়েও পারলাম না, কারণ আমার চোখের সামনে মাসফির সাথে প্রথম দেখা হওয়ার সেই ঘটনাগুলো ভাসে। 2019 সালের শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসি সিঙ্গাপুর থেকে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষে পড়ার জন্য তৈরি হচ্ছি। আমার সিঙ্গাপুর থেকে এখানে আসার পেছনের গল্পটা না হয় অন্য কোনো একদিন বলবো। আমি স্বভাবতই বেশ চঞ্চল স্বভাবের মেয়ে। ভার্সিটিতে আসার প্রথম দিন তেমন কারোর সাথে পরিচয় হয়নি, তবে ধীরে ধীরে আমার মিহি, সানভি, তুলে, সিয়াম, তাহা, রাজ, মাসফির সাথে বন্ধুত্ব হয়। ওদের বন্ধুমহলের একজন অন্যতম সদস্য হয়ে উঠি আমি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমার সবথেকে বেশি মিল ছিল মিহি আর সিয়ামের সাথে। আমার সিয়ামকে বেশ ভালো লাগতো, তবে সেটা বন্ধু হিসেবে। সিয়ামকে তুলে যে পছন্দ করে এটা আমি শুরু থেকেই জানতাম, কিন্তু সিয়াম ছিল একদম অন্যরকম। মেয়েদের সাথে তেমন কথাই বলতো না। আমি নিজেই প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। আর মাসি ছিল সিয়ামের পুরো বিপরীত। মেয়েদের সাথে পর ফ্লার্ট করা নিয়ে আমরা সবাই ওকে অনেক কথা শোনাতাম, কিন্তু আমাদের কথাগুলো মনে হয় ওর কর্ণগোচর হতো না। যাই হোক, সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে 2020 সালের নভেম্বরে। সেদিন আমরা সব বন্ধুরা মিলে মাফিদের ফার্ম হাউসে যাই পার্টি করার জন্য। আর দুর্ভাগ্যজনক হলেও মাসফি আর সিয়াম আমাকে একই দিনে প্রপোজ করে। ব্যাপারটাতে আমি পুরো থমকে গিয়েছিলাম। সিয়াম আমাকে আড়ালে গিয়ে প্রপোজ করেছিল বিধায় ওর কথা কেউ জানতো না, কিন্তু মাসফি আমাকে সবার সামনে প্রপোজ করে। আমাকে সেদিন সবাই মাসফিকে হ্যাঁ বলতে বলে। আফটার অল মাসফি ভার্সিটি ক্রাশ বলে কথা, তবে সিয়াম ছিল ভার্সিটি টপার। মাসফি পড়ালেখার বেশ উদাসীন। আমি সেদিন সিয়াম আর মাসফিকে কিছু না বলে বাসায় চলে আসি। এরপর আমি দুজনে থেকেই ভাবার জন্য সময় চাই। আর তারপর 2021 সালের ফেব্রুয়ারিতে আমি মাসফিকে হ্যাঁ বলি। সব দিক থেকে সিয়াম এগিয়ে থাকলেও আমার মাসফিকে ভালো লেগে যায়। তারপর থেকেই সিয়ামের সাথে আমার বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। এত সব কিছুর পর গত জুলাইয়ে আমার মাসফির সাথে এঙ্গেজমেন্ট হয়। আর তারপর সেদিন আমি মাসফিদের অফিসের লিফটে যা দেখি তা তো সবারই জানা। আমি চাইলে আমার মাসফি থেকে দূরে যেতে পারবো না, কারণ দিন শেষে আমি মাসফিকেই ভালোবাসি। ফোনের রিংটোনে আমি বাস্তবে ফিরে আসি। আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মেহেক, তুই হঠাৎ করে বিয়ে করার মানে কি? আপু প্লিজ এখন আমাকে এসব বলার জন্য ফোর্স করো না। তুমি তো জানো আমি কোনো কিছুই অযথাই করি না। আচ্ছা ঠিক আছে। আমার ইরজা মামুনিটা কেমন আছে? ও তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছে। আর আমি অফিসের কিছু কাজ করছি। আচ্ছা আপু, তুই আর ইরজা বাংলাদেশে কবে আসবি? আসতে তো আমিও চাই মেহেক, কিন্তু আপু প্লিজ কেঁদো না। তোমার চোখের এক ফোঁটা পানিও যে আমাকে কাঁদায়। ধুর পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো প্লিজ। আচ্ছা, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরার জন্য কি করা যায়। আপু আমি এখন ঘুমাবো, পরে কথা বলবো। ওকে ওকে, তাই ঘুমিয়ে পড়। আমিও কাজ শেষ করে একটু ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট আমার সোনা বনুটা। আপুর সাথেই কথা বলা শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙে আমার। মাসফি ফোন দিয়েছে। আমার মুখে আবারও বিরক্তিকর আভা ফুটে উঠল। হ্যালো, গুড মর্নিং জান। সকালবেলা তুমি আমাকে এই জন্য ফোন দিয়েছো? আচ্ছা শোনো, এখন 9টা বাজে। তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নাও। আমি 10টার মধ্যে আসি। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ। এটুকু বলে আমি ফোন রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর একটা অফ হোয়াইট রঙের লাল ড্রেস পরে বেরিয়ে আসলাম আমি। তারপর মাথায় হিজাব বেঁধে চোখে হালকা কাজল দিয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট টেবিলে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? মাসফির সাথে একটু বের হব আম্মু। এত সকালে কেন? এমনিতেই একটু কাজ আছে। আমি এখন কাউকে ডক্টরের কথা বলবো না। এমনিতেই কালকের ঘটনা নিয়ে সবাই একটু রেগে আছে। তারপর আবার এই কথা বলে চিন্তা বাড়াতে চায় না। তার থেকে ভালো আমি আর মাসফিকে ব্যাপারটা সলভ করে আসি। খাওয়া শেষে আমি উঠে ওপরে যেতেই মাসফির আগমন। আমার দিকে তাকিয়ে বলল, চলো। আমিও কোনো কথা না বলে চুপচাপ ওর সাথে বের হয়ে আসলাম। গাড়িতে বসে আমি আর মাসফি কেউ কোনো কথা বলিনি। হসপিটালে আসার পর
টেস্ট করার জন্য স্যাম্পল দিয়ে মাসফি আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। আমি কোনো কথাই বলিনি এখনো। মাসফি হঠাৎই আমার হাতের উপরে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। দেখো মেহেক, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর সেটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একটাবার শোনো। গতকালকে এটুকু বলার পর আর কিছু বলতে পারলো না ও, কারণ ওর ফোনে কল এসেছে। এটা কার নাম্বার চিনি না তো। মাসফি কলটা রিসিভ করতেই ও পাশের কিছু তো আমি শুনতে পেলাম না, কিন্তু মাসফির চেহারার রং পাল্টে গেল। পুরো মুখে ছেয়ে গেল রাগের আভা। আচমকায় ওর এমন রাগের কারণ আমি চিহ্নিত করতে পারলাম না। ও কোনোদিন কিছু না বলে আমাকে ক্যাফেতে রেখে কোথায় জানি চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো ওর কাণ্ডগুলো দেখতে লাগলাম। প্রায় 30 মিনিট পর ও ফিরে এলো, আর তারপর আমাকে নিয়ে আবারও হসপিটালে চলে আসলো। হসপিটালে সে টেস্টের রিপোর্ট নিয়ে আমরা রিদিয়াপুর কাছে চলে আসলাম। অনেকক্ষণ যাবৎ রিপোর্টগুলো পর্যবেক্ষণ করার পর রিদিয়াপু যা বলল তাতে করে আমার আর মাসফির চোখগুলো যেন কটুর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। মেহেকের পিরিয়ডজনিত কিছু প্রবলেম হয়েছে, যার জন্য তলপেটে চাপ পড়লে ওর সমস্যা হতে পারে। এই অবস্থায় কোনোভাবে মেহেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তুমি মাসফি। যদি হও তাহলে মেহেকের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর রিদির কথায় আমি চুপ করে রইলাম, কারণ এখন আমি বলার মতো কিছু পাচ্ছি না। কিন্তু মাসফির চেহারায় আমি গাম্ভীর্যতা দেখতে পেলাম, পাশাপাশি ওর মনে যে আমাকে নিয়ে ভয় কাজ করছে তাও টের পেলাম। আমার ভাবনার মাঝে মাসফি রিদিয়াপুর দিকে প্রশ্ন ছড়ে দিল, আপু, এক্ষেত্রে মেহেকের ভালো হতে কতদিন লাগতে পারে? আর কোনো বড় ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না যদি মেহেক আর তুমি আমার কথাগুলো মেনে চলো। আর রেগুলার মেডিসিন নিলে 3-4 মাসের মধ্যেই মেহেক পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3-4 মাস? এর আগে ভালো হওয়া কি কোনোভাবেই সম্ভব নয়? না, কারণ এটা দীর্ঘদিনের একটা প্রসেস। তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর এটার জন্য অপারেশন করাও সম্ভব না। তাই আমি যা বলি শোনো, মেহেককে রেগুলার মেডিসিনগুলো খেতে হবে, আর পুরোপুরি সুস্থ না হওয়া অবধি ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তোমরা। ওকে আপু, মেহেকের যেন কিছু না হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার। মাসফির কথা শুনে আমি মুচকি হাসলাম, কিন্তু সেটা মাসফির আড়ালে। মাসফি সে এত কেয়ারিং তা আজকে জানলাম। এরপর আপুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে মেডিসিন কেনার জন্য আমরা প্রথম ফ্লোরে চলে আসলাম। মেডিসিন কিনে নিয়ে মাসফি আমার হাতে দিয়ে বলল, নিয়মিত নিজের যত্ন নিবে, আর আমি তো আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এটা বলেই মাসফি আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমি ওর কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাসফি আমাকে নামিয়ে দিয়ে হালকা হেসে বাই বলল। আমিও কোনো কিছু না বলে শুধু একটু হাসার চেষ্টা করে বাসার ভেতরে চলে আসলাম। আমার হাতে মেডিসিন আর রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে আমি রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছে আজ, তাই আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চিটপটাং শুয়ে পড়লাম বিছানায়। সারাদিন ক্লান্ত থাকায় শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। আমার চোখে ঘুম ভর করল। রাত প্রায় 9টার দিকে মাথায় কারো হাত বোলানিতে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি আব্বু আমার মাথায় পরম স্নেহে হাত বুলে দিচ্ছে। আমি কিছু না বলেই হেসে আব্বুকে জড়িয়ে ধরলাম। তুমি কখন এসেছো আব্বু? এই তো একটু আগেই মামুনি। তো আমাকে ডাকলে না কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই আর জাগায়নি। ও আচ্ছা, এখন উঠে পড়ো তো মামুনি, ডিনার করতে চলো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে ডাইনিংয়ে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এটা বলে আব্বু চলে গেল, আর আমি ওয়াশরুমে গিয়ে মুখে একটু পানির ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। তারপর সবাই মিলে একসাথে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত 10টার পর রুমে আসতে দেখলাম ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি মাসফি কল করেছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো, কি করছো? ডিনার করে আসলাম। তুমি? আমি একটু কাজ করছি। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা, তুমি তাহলে কাজ করো, আমি এখন রাখি। আরে, যে জন্য ফোন দিয়েছি সেটাই তো বলিনি এখনো। বলো কি বলবে। কালকে আমাদের ফার্ম হাউসে সবাই আসবে। লকডাউনের জন্য অনেক দিন হলো সবাই মিলে আড্ডা দিই না, তাই কাল সারাদিন আমরা ফার্ম হাউসে থাকবো। তুমি একাই আসবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তোমার আসতে হবে না। তাহলে কালকে 10টার মধ্যে ফার্ম হাউসে চলে এসো। আসলে আমি নিয়ে আসতাম তোমাকে, কিন্তু আমার সাথে সিয়াম আর সানভিও যাবে, আর কিছু কাজও আছে, তাই আর কি। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। মেডিসিনগুলো খেয়েছো রাতেরটা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, কাল কথা হবে, এখন রাখি। ওকে, গুড নাইট। হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। আচ্ছা, গুড নাইট।
কল কেটে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম কিছু কাজ করার জন্য। কিছুক্ষণ পর আমি ল্যাপটপ অফ করে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকিং করে রাত প্রায় 1টার দিকে ঘুমালাম। অন্যদিকে মাসফি খেয়ে সে ল্যাপটপ অন করতেই একটা নোটিফিকেশন আসলো। কে যেন ইমেল করেছে ওকে। ইমেলটা ওপেন করতেই দেখতে পেল, ডিয়ার মাসফি, আশা করি ভালো আছো। এখন তো ভালো থাকারই কথা। নতুন বিয়ে করেছো, বউটা সুন্দরী। তারপর তোমাকে অন্য মেয়েদের সাথে দেখেও কাউকে কিছু না বলে চুপচাপ তোমাকে বিয়ে করে নিল। অনেক লক্ষ্যে একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো। মেহিকের জায়গায় আমি হলে তোমাকে আর মেয়েটাকে ওখানে শেষ করে দিতাম। কারণ আমার কাছে বিশ্বাসঘাতক আর অন্যায়কারীদের কোনো মাফ নেই, হোক সে আমার শত্রু অথবা আমার ভালোবাসা। যাই হোক, এখন মূল কথায় আসি। যত দ্রুত সম্ভব বিয়েটা করে নাও আনুষ্ঠানিকভাবে, কারণ দেরি হয়ে গেলে হয়তো নিজের বউকে আপন করে পাওয়ার আগেই হারিয়ে ফেলবে। তোমার পাপের প্রত্যেকটা হিসাব আমার কাছে আছে। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডের কিং সানফ্লাওয়ারও হও, তাহলে আমিও যে আন্ডারওয়ার্ল্ডের কুইন ব্ল্যাক রোজ। তোমার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, এবার তোমার ধ্বংস নিশ্চিত। আর তোমার বিনাশ করব আমি। এখন থেকে ঠিক 4 মাসের মধ্যে তোমাকে সর্বহারা করে দিব আমি। আর এটা আমার নিজেকে করা প্রতিজ্ঞা। আমি নিজের জীবনের বিনিময় হলেও নিজেকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করব। তাই মিস্টার মাসফি চৌধুরী, আজ থেকে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার কাউন্টডাউন শুরু করে দাও। ইতি, তোমার জানেমান ব্ল্যাক রোজ। ইমেলে লেখা এই কথাগুলো পড়েই মাসফির রাগে কপালের শিরাগুলো ফুলে উঠল। চোখ লাল করে হাতের কাছে থাকা সবকিছু ঠাস ঠাস করে নিচে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলল। মাসফির রুম সাউন্ডপ্রুফ হওয়ায় কাজ ভাঙার কোনো শব্দ বাইরে গেল না। মাসফি ইমেলটা চেক করে দেখল ইমেল দাতার নামও ব্ল্যাক রোজ দেওয়া। মিস ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন, আমার দুনিয়ায় এসে খুব বড় ভুল করে ফেলেছ। তোমার ধারণা নেই যে আমি ঠিক কী করতে পারি। তুমি আমার ধ্বংস দেখতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে না যাও, বলে হাহা করে হেসে উঠল মাসফি। হঠাৎই মেহেক আর ওর বিয়ের কথা মনে করে মাসফি আটকে উঠল। কারণ ওর দুর্বলতা এখন শুধুই মেহেক। মেহেকে যে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ওর জন্য মেহেকের কিছু হয়ে গেলে মাসফি নিজেকে কখনোই মাফ করতে পারবে না। তাই এখন থেকে মেহেকে চোখে চোখে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করা যাবে না। আর তাছাড়া মাসফির আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকা এবং সেখানকার কিং হওয়ার কথা ওর অ্যাসিস্ট্যান্ট আহিলার আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ছাড়া কেউ জানে না। তাই এ কথা আর কাউকে জানানো যাবে না। সবার আগে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কেই ব্ল্যাক রোজ, যার এত সাহসে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে লাগতে আসে। এখানে তো সবাই ছেড়ে, তাহলে এই মেয়েটা আসলো কোথা থেকে? আর ওর সাথে বা মেয়েটার কিসের শত্রুতা? এসব ভাবতে ভাবতে মাসফির সারা রাত আর ঘুম হলো না। পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে ভোরের দিকে দু চোখের পাতা এক করে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মাসফি। গল্প কোনো একদিন চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।